চলো আমরা শুরু করি। আমরা দেখবো হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন 2। গতকালকে আপনারা কিছু আঞ্চলিক অর্গানাইজেশন সম্পর্কে দেখেছিলেন, কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সম্পর্কে জেনেছিলেন। আজকে আমরা আরো কিছু অর্গানাইজেশন সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতেই আমরা দেখবো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন নামটা দেখে বোঝা যাচ্ছে এটা ইউরোপের দেশগুলোর একটা জোট। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের দেশগুলো দেখলো যে তাদের অবস্থা তো মোটামুটি খারাপ, সেটা অর্থনৈতিকভাবে, অবকাঠামোগতভাবে, বাণিজ্যিকভাবে সব দিক থেকেই তারা ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতি থেকে কিভাবে কাটিয়ে ওঠা যায় বা কিভাবে তারা কাটিয়ে উঠতে পারে, এগুলো নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা ভাবনা করেছে, এবং এই চিন্তা ভাবনার আহ, ফলেই তারা একটা জোট গড়ে তুলেছিল, যেটার নাম ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপিয়ান ইকোনমিক কমিটি অথবা হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটি। এটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন না, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের আগে গঠিত, ইউরোপিয়ান ইউনিয়নের পূর্বসূরি বলা যায়, বা ইউরোপিয়ান ইউনিয়নের বলা যায় যে ফাদার ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমি কমিটি অথবা হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটি, ইসি, যেটা তৈরি হয়েছিল রোম চুক্তির মাধ্যমে। রোম চুক্তির মাধ্যমে এই রোম চুক্তিটা আপনারা আগেও দেখেছিলেন। এটা দেখেছিলেন হচ্ছে জাতিসংঘের ওইখানে ছিল যে 1998 সালে রোম বিধি স্বাক্ষরিত হয়েছিল, যেটার মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে। তো ঠিক তেমনিভাবে রোম চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিটি বা ইউরোপিয়ান কমিউনিটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে জাস্ট এতটুকু জানলেই গুরুত্বপূর্ণ। এখানে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন এই চুক্তির নাম কি ছিল এখানে কোনো প্রয়োজন নাই, বা এখানে চুক্তির কয়টা দেশ ছিল তাও কোনো প্রয়োজন নাই। পরবর্তীতে এই কমিটিটাই বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে পরিণত হয়। তো এই যে ইউরোপিয়ান ইকোনমিক কমিটি, এটার তৈরির মেইন উদ্দেশ্যটাই ছিল যে নিজেদের মধ্যে, যে দেখেন এখানে লেখা আছে, নিজেদের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করার জন্য সব ধরনের শুল্ক ব্যবস্থা তুলে ফেলা এবং একটা একক শুল্ক ব্যবস্থা প্রবর্তন করা, এবং পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন নীতিমালা গ্রহণ করা, এবং কিভাবে এই ইউরোপিয়ান ইকোনমিক কমিটি এটা কিভাবে সম্প্রসারণ ঘটানো যায়, কিভাবে আরো আরো মেম্বার নিয়ে আসা যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনাই ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির মেইন উদ্দেশ্য বা মেইন থিম। তো এইটা বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে ম্যাস্ট্রিস্ট চুক্তির মাধ্যমে 1992 সালে ম্যাস্ট্রিস্ট চুক্তির মাধ্যমে এই ইউরোপিয়ান ইকোনমিক কমিটিতেই পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউতে পরিণত হয়। তাহলে আগে ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, পরে হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল ম্যাস্ট্রিস্ট চুক্তির মাধ্যমে। ম্যাস্ট্রিস্ট হচ্ছে নেদারল্যান্ডসের একটা শহর। নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিস্ট শহরে এই চুক্তিটা হয়েছিল বলেই এই চুক্তির নাম দেওয়া হয়েছে ম্যাস্ট্রিস্ট চুক্তি। তো শুরুর দিকে টোটাল 12টা দেশ, টোটাল 12টা দেশ হচ্ছে এটাতে স্বাক্ষর করেছিল। এই 12টা দেশের উদ্দেশ্য কি ছিল দেখেন। উদ্দেশ্য ছিল ইউরোপের বাজারকে সারা বিশ্বের সবচেয়ে বড় বাজারে পরিণত করা এবং অভিন্ন মুদ্রা ব্যবস্থা গড়ে তোলা। বিশ্বের সব থেকে বড় বাজার এখন অবশ্য ইউরোপিয়ান ইউনিয়ন না, তবে খুব বেশি দিন আগের কথা না, 1 নম্বর বাজার ছিল ইউরোপিয়ান ইউনিয়ন। পরবর্তীতে এখন আটসেপ হয়েছে, কিন্তু আগে ইউরোপিয়ান ইউনিয়নই এক সময় ছিল, এবং তাদের কিন্তু অভিন্ন মুদ্রাও ব্যবহার করে, এবং অভিন্ন মুদ্রার নাম হচ্ছে ইউরো। তো এই উদ্দেশ্য নিয়েই 1992 সালে ম্যাস্ট্রিস্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এই ম্যাস্ট্রিস্ট চুক্তির মাধ্যমেই 1993 সালে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের শুরুর দিকে অর্থাৎ এটার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টা। পরবর্তীতে পরবর্তীতে আস্তে আস্তে আরো অনেকগুলা দেশ যুক্ত হয়, এবং এই যে 12টা দেশ, এই 12টা দেশকে ডিনোট করার জন্যই ইউরোপিয়ান ইউনিয়নের পতাকাটাতে টোটাল 12টা স্টার মার্কস দেওয়া আছে। টোটাল 12টা স্টার আপনি দেখতে পারবেন। তো এখানে ফাউন্ডিং মেম্বার কারা কারা ছিল খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো হিসেবে মনে রাখতে পারেন। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 27, 27টা দেশ রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে, এবং সর্বশেষ দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া 2013 সালে সর্বশেষ দেশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছিল, এবং সর্বশেষ চলে গিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যে দেশটি, তার নাম হলো ব্রিটেন। এবং ব্রিটেনের এই চলে যাওয়াটাকে একটা ইভেন্ট হিসেবে বর্ণনা করা হয়, যে ইভেন্টের নাম হচ্ছে ব্রেক্সিট। ব্রেক্সিট মানে কি? ব্রেক্সিট মানে হচ্ছে ব্রিটেন প্লাস এক্সিট। ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সিট নিয়েছে, এটাকে বলা হচ্ছে ব্রেক্সিট। ব্রিটেন প্লাস হচ্ছে এক্সিট। কেন তারা নিয়েছিল? দেখা গেল যে ব্রিটেন, এই যে এটা তো হচ্ছে খুব বড় একটা দেশ, সমৃদ্ধ একটা দেশ, অর্থনৈতিকভাবেও শক্তিশালী, রাজনৈতিকভাবেও শক্তিশালী। দেখা গেল সারা
ইউরোপ থেকে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে এই দেশটাতে এসে মানুষজন ভিড় জমাচ্ছে এবং এতে করে তাদের রিসোর্সের উপরে প্রেসার পড়ছে। তো এই কারণে ব্রিটেনের অরিজিনাল যারা নাগরিক ছিল তারা কখনোই আসলে আস্তে আস্তে তাদের মনের মধ্যে আসতেছিল যে এটা আসলে ঠিক হয় নাই, ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনের ঢোকাটা একটা ভুল ছিল, এখান থেকে বের হওয়া দরকার। তো আস্তে আস্তে তাদের মধ্যে একটা এই দাবিটা জোরালো হতে থাকে। পরবর্তীতে এখানে একটা গণভোট হয় এবং এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয় যে হ্যাঁ, ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাবে। তো তারা 31 জানুয়ারি 2020 এই তারিখে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যায়। তো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে 27টা দেশ আছে, এই 27টা দেশ এখানে লেখা আছে, তবে এগুলো আপনাদের না জানলেও চলবে। আপনার যেটা মনে রাখবেন বা আপনি যেটা মনে রাখতে পারেন সেটা হলো ইউরোপিয়ান ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। কারা কারা? রাশিয়া, ব্রিটেন, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, ইউক্রেন, তুরস্ক। এই সাতটা দেশ হচ্ছে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু তারা ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার না। যেমন আজকে যদি কেউ দুদকের পরীক্ষাটা দিয়ে থাকেন বা প্রশ্নটা দেখে থাকেন, সেখানে কিন্তু এরকম একটা প্রশ্ন আসছিল যে নিচের কোনটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ না। সেখানে অপশনে সুইজারল্যান্ডও ছিল, অপশনে নরওয়েও ছিল। অর্থাৎ এখানে এটা ডাবল উত্তর। এখন এটা এক্সাম যিনি প্রশ্ন করেছেন তিনি আসলে এটা কোনটা উত্তর নেবেন তিনি ভালো বলতে পারবেন। তবে এই ধরনের প্রশ্ন যদি হয় যে ডাবল আনসার আছে, সেগুলো আসলে স্কিপ করাটাই বেটার। তাহলে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, এই 7টা দেশের নাম আপনি মনে রাখবেন। এই 27টা দেশের নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার্স বা সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের কাজ পরিচালনা করার জন্য কিছু উইং আছে, কিছু বডি আছে। এর মধ্যে সর্বোচ্চ ক্ষমতাধর যে বডি বা উইং, সেটার নাম হইল ইউরোপিয়ান কাউন্সিল। মূলত ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত 27টা দেশের রাষ্ট্রপ্রধানই ইউরোপিয়ান ইউনিয়নের এই বডির মেম্বার হিসেবে থাকেন বা সদস্য হিসেবে থাকেন। তাহলে ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য সংখ্যা হচ্ছে 27টা। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যাও 27, ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য সংখ্যা হচ্ছে 27টি। এরা কি করে? এরা হচ্ছে মূলত ইউরোপিয়ান ইউনিয়নের জন্য কিভাবে চলবে, কিভাবে কাজ করবে, এগুলোর নীতিমালা এবং হচ্ছে নির্দেশিকা তৈরি করে। এই ইউরোপিয়ান কাউন্সিলের বর্তমানের প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যান্তোনিও কস্তা। অ্যান্তোনিও কস্তা ইউরোপিয়ান ইউনিয়নের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল উইং হচ্ছে ইউরোপিয়ান কমিশন, যেটা 27টা দেশ থেকে 27 জন কূটনীতিক নিয়ে গঠিত হয়। এবং এই ইউরোপিয়ান কমিশনের কাজ হচ্ছে, ইউরোপিয়ান কমিশন যে সমস্ত নীতিমালাগুলো নেয় বা আইনগুলো করে, সেগুলোর খসড়া করে ড্রাফট করে ইউরোপিয়ান কাউন্সিলের যে সভা হয় সেখানে তারা প্রস্তাব পেশ করবে বা প্রস্তাবটা দিয়ে রাখবে। এটাই হচ্ছে ইউরোপিয়ান কমিশনের মেইন কাজ। তো এই ইউরোপিয়ান কমিশনের প্রধান হিসেবে বর্তমানে আছেন উর্সুলা ভ্যান ডার লেন। যারা মোটামুটি নিয়মিত পত্রিকা পড়েন তারা দেখবেন যে এই উর্সুলা ভ্যান ডার লেনকে আপনি বিভিন্ন সময় প্রায় টিভিতে আপনি দেখবেন। তিনি ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্র হিসেবেও কাজ করেন। ইউরোপিয়ান ইউনিয়নের একটা পার্লামেন্টও রয়েছে। পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ। পার্লামেন্টের কাজ কি? পার্লামেন্টের মানুষজন কি করে? পার্লামেন্টে হচ্ছে আইন প্রণয়ন করা হয়। একইভাবে ইউরোপিয়ান পার্লামেন্টও আইন প্রণয়ন করা হয়। ইউরোপিয়ান পার্লামেন্টের সচিবালয় 3টা জায়গায় আছে, তবে প্রধান সচিবালয়টা হচ্ছে স্ট্রাসবার্গে অবস্থিত। ফ্রান্সের স্ট্রাসবার্গে প্রধান সচিবালয়টা অবস্থিত। আর এছাড়াও আরো 2টা শাখা সচিবালয় আছে। একটা হইলো লুক্সেমবার্গ সিটিতে অবস্থিত, আর একটা হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। তাহলে ইউরোপিয়ান পার্লামেন্টের সচিবালয় মূলত 3টা জায়গাতে আছে। একটা হচ্ছে স্ট্রাসবার্গ, আর বাকি 2টা হচ্ছে লুক্সেমবার্গ সিটি এবং হচ্ছে ব্রাসেলস। ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান মেম্বার সংখ্যা হচ্ছে 720। ইউরোপিয়ান পার্লামেন্টের কাজ কি? পার্লামেন্ট যেই কাজ করে ইউরোপিয়ান পার্লামেন্টও একই কাজ করে। ইউরোপিয়ান ইউনিয়নের আইন প্রণয়ন করে হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক আছে একটা, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের পুরো মুদ্রা ব্যবস্থাটাকে দেখভাল করার জন্য কাজ করে, যেটা জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। ব্যাংক যেহেতু আছে তাহলে অবশ্যই মুদ্রা আছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য একটা একক মুদ্রা আছে, সেই মুদ্রার নাম হচ্ছে ইউরো। বর্তমানে টোটাল 21টা দেশ এটা ব্যবহার করে। কয়দিন আগেও এখানে ছিল 20টা দেশ, তবে এখন 21টা দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে। এবং এই 21টা দেশকেই একত্রে বলা হয় ইউরো জোন। যদি এখন প্রশ্ন আসে যে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশের সংখ্যা কত, তাহলে আপনি দিবেন হচ্ছে 21টা দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে এবং এগুলোকে একত্রে বলা হয় ইউরো জোন। ইউরো জোনের 21টা দেশ কারা? 21 দেশ হচ্ছে এগুলা, এবং সর্বশেষ দেশ হচ্ছে বুলগেরিয়া। গত পরশুদিন 1 তারিখ থেকে বুলগেরিয়া ইউরো মুদ্রাকে তার জাতীয় মুদ্রা হিসেবে গ্রহণ করেছে। তাহলে ইউরোপিয়ান ভুক্ত
ইউরোপিয়ান ইউনিয়নের দেশ হচ্ছে 27টা। 27 দেশের মধ্যে 6টা দেশ আছে যারা ইইউ এই মুদ্রাটা ব্যবহার করে না, আর বাকি 21 দেশ এই মুদ্রাটা ব্যবহার করে। এই দেশগুলো হচ্ছে চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, রোমানিয়া, সুইডেন, পোল্যান্ড এবং হচ্ছে হাঙ্গেরি। এই দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত, কিন্তু তারা ইউরো মুদ্রা ব্যবহার করে না। সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ খুবই গুরুত্বপূর্ণ, এতদিন ছিল ক্রোয়েশিয়া, এখন হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়া সর্বশেষ দেশ হিসেবে 2026 সালের 1 জানুয়ারি ইউরো মুদ্রা গ্রহণ করেছে। ইউরো মুদ্রাটা শুরুর দিকে এটা নোট আকারে বাজারে ছাড়া হয় নাই, এটা শুরুর দিকে ছিল জাস্ট ইলেকট্রনিক কারেন্সি, অর্থাৎ এটা কেবল মানুষের মধ্যে কাগজে কলমে সীমাবদ্ধ ছিল, হাতের মধ্যে এই নোটটা আসলে ছিল না। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999, মানে ইলেকট্রনিক যে মুদ্রা সেইটা। তবে এটা ব্যাংক নোট আকারে চালু হয়। ব্যাংক নোট আকারে চালু হয় হচ্ছে 1 জানুয়ারি 2002। ব্যাংক নোট আকারে চালু হয়েছে 1 জানুয়ারি 2002, এবং প্রথম 3 বছর অর্থাৎ 1 জানুয়ারি 1999 থেকে 1 জানুয়ারি 2002, এই 3 বছর এটা ছিল একটা ইলেকট্রনিক মুদ্রা। পরবর্তীতে এটা ব্যাংক নোট আকারে বাজারে আসে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য একটা বর্ডার গার্ডস রয়েছে, এই বর্ডার গার্ডসের নাম হচ্ছে ফ্রন্টেক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন সেনজেন চুক্তি। সেনজেন এটা হচ্ছে লুক্সেমবার্গের একটা শহর হচ্ছে সেনজেন। মূলত ইউরোপের দেশগুলো চিন্তা করলো যে আমরা যদি নিজেদের মধ্যে আসলে কমিউনিকেশন বাড়াইতে না পারি, তাহলে আলটিমেটলি আমাদের অর্থনৈতিক উন্নয়ন আসলে হবে না। তাহলে কমিউনিকেশন বাড়াইতে হলে একটা বড় বাধা হচ্ছে ভিসা। এই যে একক কোনো একটা ভিসা দিয়ে আরেকটা দেশে ভ্রমণ করা যায় না। আমরা যদি এরকম একটা ব্যবস্থা তৈরি করি যে একটা ভিসা দিয়েই ইউরোপের সব দেশে ভ্রমণ করা যাবে, তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হয়। তো এই চিন্তা ভাবনা থেকেই হচ্ছে আহ লুক্সেমবার্গের সেনজেনে একটা চুক্তি হয়, যেটার নাম হলো সেনজেন চুক্তি। এই সেনজেন চুক্তির মাধ্যমে মূলত ইউরোপের দেশগুলো ভিসা মুক্ত প্রবেশের চুক্তিতে প্রবেশ করে। এই সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1985 সালে। 1985 সালটা গতকালকে আপনারা দেখেছিলেন, সেটা হইলো সার্ক। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1985 সালে। আচ্ছা, তো এই সেনজেন চুক্তিতে প্রথমে 5টা দেশ স্বাক্ষর করেছিল, অর্থাৎ ফাউন্ডিং মেম্বার হচ্ছে 5টা, এবং এর পরবর্তীতে এখন পর্যন্ত টোটাল 29টা দেশ এই সেনজেন চুক্তিতে স্বাক্ষর করেছে। তাহলে আপনারা এটা মনে রাখবেন যে সেনজেন চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা হচ্ছে বর্তমানে 29টা। প্রথম স্বাক্ষরকারী কয়টা এটা না জানলে চলবে, নাইস টু নো। দেখেন, এই হচ্ছে সেই টোটাল 29টা দেশ। এই 29 দেশ আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এইটা, যে এই সেনজেন ট্রিটিতে সর্বশেষ কোন 2টা দেশ যুক্ত হয়েছে? সর্বশেষ যুক্ত হয়েছে বুলগেরিয়া এবং হচ্ছে রোমানিয়া। এখন যদি প্রশ্ন আসে যে এক্স্যাক্টলি কোনটা, কি বুলগেরিয়া নাকি হচ্ছে রোমানিয়া, কোনটা হচ্ছে এখানে সর্বশেষ সদস্য? যদি কোনো সদস্যপদ লাভ করার দিক থেকে একই সাথে 2টা দেশ হয়, সেক্ষেত্রে তাদের নামের যে প্রথম অক্ষর আছে, প্রথম অক্ষর না তো প্রথম বর্ণ যে আছে, সেই বর্ণ অনুযায়ী এটা ঠিক করা হয়। তো বুলগেরিয়া এটার বি, আছে এখানে, বি হচ্ছে 2, আর হচ্ছে এখানে আছে হচ্ছে রোমানিয়া, তাহলে রোমানিয়া এখানে হচ্ছে আর। তাহলে এখানে সিরিয়ালে বুলগেরিয়া হচ্ছে 2 নাম্বার, এবং বি হচ্ছে আগে এবং আর হচ্ছে পরে। তাহলে সর্বশেষ যুক্ত হওয়া দেশ হচ্ছে বুলগেরিয়া এবং হচ্ছে রোমানিয়া। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখব হচ্ছে বর্তমানে খুবই আলোচিত একটা জোট, সেটা হলো ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এটা অন্য কোনো আর কোনো নাম নাই, এটাই হচ্ছে নাম। তো ব্রিক্স মূলত শুরুতে আসলে ব্রিক্স ছিল না, শুরুতে এটার নাম ছিল ব্রিক, অর্থাৎ এস ছিল না, শুরুতে নাম ছিল ব্রিক। 2001 সালে গোল্ডম্যান স্যাক্সের চেয়ারম্যান জিম ওনিল তিনি একটা হচ্ছে রিপোর্ট তৈরি করেছিলেন, পাবলিশ করেছিলেন। ওই রিপোর্টে তিনি এই ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন, এই 4টা দেশকে একত্রে বলেছিলেন ব্রিক, একত্রে এদেরকে ব্রিক নামে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীতে এই 4টা দেশ মিলে চিন্তা করলো যে আসলে তো আমরা এরকম কোন একটা কিছু করতে পারি, আমরা একসাথে যুক্তরাষ্ট্রের আধিপত্য বা এই যে ডলারের আধিপত্য যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে আমাদেরকে এরকম একটা জোট আসলে গড়ে তুলতে হবে। তো মূলত এই ডলারের আধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য এবং যুক্তরাষ্ট্রকে কাউন্টার করার জন্যই মূলত ব্রিকের যাত্রা শুরু হয়। তো ব্রিকের যাত্রা শুরু হয় 2009 সালে। 2009 সালে হচ্ছে ব্রিকের যাত্রা শুরু হয়, কিন্তু পরবর্তীতে পরের বছর 2010 সালে এখানে যোগ দেয় সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। তখন এটা নাম ব্রিক থেকে হয়ে যায় ব্রিক্স। তাহলে যদি বলা হয়
যে ব্রিক্স কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে উত্তর হবে 2009 সালে। আর যদি বলা হয় যে ব্রিক্সের ফাউন্ডিং মেম্বার কারা, তাহলে ফাউন্ডিং মেম্বার হচ্ছে চারটা: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং হচ্ছে চায়না। আচ্ছা, এরপর আসেন যে কারেন্ট নাম্বার অফ মেম্বার্স। ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা কত, এটা নিয়ে একটু কনফিউশন হয়। কোন কোন জায়গায় এক এক জায়গায় এক এক রকম তথ্য দেওয়া থাকে। তবে এখন পর্যন্ত এটাই হচ্ছে সব থেকে অথেন্টিক, সেটা হইলো বর্তমানে ব্রিক্সের মেম্বার সংখ্যা হচ্ছে 10টা। বর্তমানে ব্রিক্সের মেম্বার সংখ্যা হচ্ছে 10টা, ঠিক আছে। এখন এইখানে একটা দেশকে যুক্ত করা হয়, যে এখানে এখানে বলা হয় যে ব্রিক্সের মেম্বার হচ্ছে 11টা। কারণ এখানে সংযুক্ত আরব আমিরাতকে কিন্তু যুক্ত করা হয়, ঠিক আছে। যদিও সেটা আসলে সত্য না। তো এইটা একটু মাথায় রাখতে হবে যে বর্তমানে কিন্তু সংযুক্ত যা সৌদি আরব, সৌদি আরব কিন্তু ব্রিক্সের মেম্বার না, ঠিক আছে। সৌদি আরব এখনো সৌদি আরবকে ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু এটা আসলে তারা এটা এখনো মানে নাই, ঠিক আছে। তাহলে এটাই পড়বেন যে ব্রিক্সের বর্তমান মেম্বার সংখ্যা হচ্ছে 10টা। আচ্ছা, এছাড়াও ব্রিক্সের 9টা পার্টনারিং কান্ট্রিজ আছে। পার্টনারিং কান্ট্রিজ মানে কি? পার্টনারিং কান্ট্রিজ হচ্ছে যে পার্টনারিং কান্ট্রিজের মেইন থিমটা হইলো যে এদের থেকে পরবর্তীতে ব্রিক্সের মেইন মেম্বার নেওয়া হবে। এটাই হচ্ছে মেইন থিম। তো এটা আগে একসময় 13 ছিল, বর্তমানে হচ্ছে 9টা। এখানে এই 9টা কারা কারা এটা মুখস্থ না করলেও চলবে, এটা আসে না, সাধারণত আসবেও না। জাস্ট এটা মনে রাখবেন যে ব্রিক্সে বর্তমানে পার্টনার কান্ট্রিজ পার্টনার কান্ট্রিজ হচ্ছে পার্টনার কান্ট্রিজ হচ্ছে টোটাল 9টা। ব্রিক্সের আসলে কাজ কি দেখেন, এই যে ওখানে বলছে ডলারের আধিপত্য কমানো ও নিজস্ব বিকল্প মুদ্রা তৈরি করা, ঠিক আছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা নতুন নতুন ব্যাংক গড়ে তোলা, সে নতুন ব্যাংকটা হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বৈশ্বিক নিয়মে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর বাড়ানো। গ্লোবাল সাউথ মানে কি? আপনি যদি পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর উত্তরের দেখবেন, পৃথিবীর উত্তরের দেশগুলো পৃথিবীর দক্ষিণের দেশগুলোর তুলনায় তুলনামূলক হচ্ছে ধনী। পৃথিবীর দক্ষিণে যে দেশগুলো আছে সেগুলা তুলনামূলক গরিব, এবং উত্তরের দেশগুলো তুলনামূলক হচ্ছে ধনী। তো এই যে বৈষম্যের কারণে দেখা যায় যে দক্ষিণ দিকের দেশগুলো তেমন একটা ভয়েস রেজ করতে পারে না। তো এটাই বলছে যে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর বাড়ানো, বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানো, প্রযুক্তি এবং বিজ্ঞানের সহায়তা ইত্যাদি ইত্যাদি। ব্রিক্স প্রতি বছরই সম্মেলন করে। ব্রিক্সের সর্বশেষ সম্মেলনটা হয়েছিল 2025 সালে। 2025 সালে ব্রিক্সের সর্বশেষ সম্মেলনটা হয় ব্রাজিলে। ব্রাজিলে সর্বশেষ সম্মেলনটা হয় জুলাই মাসে, 6 থেকে 7 জুলাই 2025, এবং বর্তমান প্রেসিডেন্টও হচ্ছে ব্রাজিল। আর ব্রিক্সের পরবর্তী অর্থাৎ 18তম 18তম সম্মেলনটা অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে। 18তম সম্মেলনটা ইন্ডিয়া অনুষ্ঠিত হবে। ব্রিক্সের একটা ব্যাংক আছে, এই ব্যাংকটার নাম হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকটাকে মূলত আইএমএফ এর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। আইএমএফ এর বিকল্প মানে কি একটু পরে আমরা দেখবো, জাস্ট এতটুকু মাথায় রাখেন যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটাকে আইএমএফ এর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। তো এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম দিলমা রৌসেফ। দিলমা রৌসেফ হচ্ছে বর্তমানে এনডিবির প্রেসিডেন্ট, এবং এই এনডিবিটা কিন্তু এটা ব্রিক্সের উদ্যোগে তৈরি হয়। এনডিবির সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে অবস্থিত। চীনের সাংহাইয়ের ওরিয়েন্টাল ফাইন্যান্সিয়াল টাওয়ারে এর সদর দপ্তরটা অবস্থিত। এটা প্রতিষ্ঠা হয় 2014 সালে এবং কার্যক্রম শুরু করে 2015 সালে। সদস্য সংখ্যা কত? বর্তমানে এনডিবির সদস্য সংখ্যা হচ্ছে 11টা। তাহলে দেখেন ব্রিক্সের মেম্বার হচ্ছে 10টা আর এনডিবির সদস্য সংখ্যা হচ্ছে 11টা। এনডিবিতে কে কে আছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তাহলে এখানে টোটাল যে ব্রিক্সের যে আলটিমেট 5টা, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই 5টা আছে। সাথে রয়েছে কে? বাংলাদেশ, ইউনাইটেড আরব এমিরেটস, ইজিপ্ট, উরুগুয়ে, আলজেরিয়া এবং হচ্ছে উজবেকিস্তান। এই 11টা সদস্য নিয়ে হচ্ছে, এই 11টা সদস্য নিয়ে এনডিবি গঠিত, এবং বাংলাদেশ হচ্ছে এনডিবির ষষ্ঠ সদস্য। বাংলাদেশ হচ্ছে এনডিবির ষষ্ঠ সদস্য। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটা এটাকে বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে মনে করা হয়। একটু আগে আমরা দেখলাম যে আইএমএফ এর বিকল্প, আর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের বিকল্প। এইভাবে বিশ্ব ব্যাংকের বিকল্প হয় সেটা একটু পরে আমরা দেখব। এটা আরেকটা নাম হচ্ছে চীনা ব্যাংক। কেন নাম এটা চীনা ব্যাংক? কারণ হচ্ছে এইটা চীনের উদ্যোগে তৈরি হয়েছে, এই কারণে এটার নাম হলো চীনা ব্যাংক। কাজটা কি দেখেন, কাজ হচ্ছে এশিয়ার বড় বড় অবকাঠামো প্রকল্প অর্থায়ন করা, এশিয়ার অবকাঠামোর ঘাটতি পূরণ করা, সবুজ ও টেকসই উন্নয়ন করা, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সাথে সহযোগিতা, ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির পাশাপাশি বিকল্প দেওয়া।
উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর বাড়ানো। তাহলে দেখেন যেখানে স্পষ্ট করে উল্লেখ আছে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির বিকল্প হিসেবে কাজ করা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের একটা উদ্দেশ্য। এটা প্রতিষ্ঠিত হয় 2016 সালে এবং কার্যক্রম শুরু করে 2016 সালে। হেডকোয়ার্টার্স বেইজিং অবস্থিত। দেখেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটার সদর দপ্তর বেইজিং অবস্থিত। আর এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাইতে অবস্থিত। তাহলে সাংহাই, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ সাংহাই এর মনে রাখতে পারেন, নিউ সাংহাই আর হচ্ছে বেইজিং এআই এর মনে রাখতে পারেন, বেইজিং এআই আর হচ্ছে নিউ সাংহাই। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 111টা, বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 111টা। আচ্ছা, এরপরে আসেন বর্তমানে এই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের চেয়ারম্যানকে, বর্তমান চেয়ারম্যান হচ্ছেন জিন লিকুন, বর্তমান চেয়ারম্যান হচ্ছে জিন লিকুন। মনে রাখবেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে সবসময়ই বেশি শেয়ার থাকবে চীনের, কারণ চীন এখানে বেশি টাকা পয়সা প্রদান করে, এই কারণে বেশি শেয়ার হচ্ছে চীনের। এবং সবসময়ই এই কারণে সবসময় চীন থেকে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত হবে, এবং চীনের শেয়ার সব থেকে বেশি 29.8% শেয়ার হচ্ছে চীনের। বাংলাদেশ অনেক কম, 0.7% হচ্ছে মোট বাজেটের এত পার্সেন্ট হচ্ছে বাংলাদেশ ছাতা প্রদান করে আর কি। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখবো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা, ডাব্লিউটিও সংক্ষেপে। ডাব্লিউটিও কে বলা হয় দ্য ওয়াচডগ অফ ইন্টারন্যাশনাল ট্রেড। কেন বলা হয়? কারণ এই ডাব্লিউটিওই হচ্ছে পুরো বিশ্ব বাণিজ্য ব্যবস্থা, ট্যারিফ, ট্যাক্স, ইম্পোর্ট, এক্সপোর্ট এগুলা নিয়ে কাজ করে। এই কারণেই, এবং এগুলোর নিয়মকানুন কেমন হবে এগুলো ঠিক করা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ডাব্লিউটিওর কাজটা কি দেখেন, বলছে যে বিশ্ব বাণিজ্য বাড়ানো, সহজ করা, শুল্ক ও বাণিজ্য বাধা কমানো, সব দেশের জন্য সমান ও ন্যায্য নিয়ম, বৈষম্য কমানো, বাণিজ্য নিয়ে ঝগড়া মেটানো, গরিব ও উন্নয়নশীল দেশগুলোকে সুবিধা দেওয়া, এবং স্বচ্ছতা ও ভবিষ্যৎ বাণীযোগ্য ব্যবসা। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি ডাব্লিউটিওর মেইন কাজ। ডাব্লিউটিওর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত, এবং এটার সর্বশেষ মেম্বার হচ্ছে তিমুর লিস্তে বা হচ্ছে পূর্ব তিমুর। তিমুর লিস্তে বা পূর্ব তিমুর এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সর্বশেষ সদস্য। এবং বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য সংখ্যা হচ্ছে 166। বর্তমান মহাপরিচালকের নাম এনগোজি ওকোনজো ইভেলা। এই ডাব্লিউটিও কিন্তু একসময় ডাব্লিউটিও ছিল না, এটা ছিল জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। যেরকমটা আমরা দেখেছিলাম ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে। ইউরোপিয়ান ইউনিয়ন ছিল না, আগে ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, পরবর্তীতে সেটা পরিবর্তিত হয় ইউরোপিয়ান ইউনিয়নে। ঠিক একইভাবে ডাব্লিউটিও একসময় ডাব্লিউটিও ছিল না, এটা আগে ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। দেখেন কি বলছে, জেনারেল এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্টে আসা, একটা সাধারণ এগ্রিমেন্টে আসা, কিসের উপরে? ট্যারিফস এবং ট্রেডের উপরে। তো এই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা গড়ে তোলার লক্ষ্যে 1947 সালে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব নেতৃত্ব মিলিত হয়েছিল, এবং তারা এই একটা চুক্তি করে, যেটা চুক্তির নাম ছিল জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড। 1947 সালে তারা এই চুক্তিটাতে স্বাক্ষর করে। এবং এখান থেকে কিভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে তোলা যায় এটা নিয়ে তারা বিভিন্ন রকম ভাবে আলাপ আলোচনা করেছে, সভা সমিতি করেছে। যতবার তারা আলাপ আলোচনা করেছে ওগুলোকে বলা হয় রাউন্ড আলোচনা। ঠিক আছে, তাহলে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড এটা স্বাক্ষরিত হয়েছে 1947 সালে। এখন এখান থেকে আরো কিভাবে বেটার করা যায়, বাণিজ্য ব্যবস্থাটাকে আরো কিভাবে সহজ করা যায়, সুন্দর করা যায়, এটা নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। তো টোটাল 8 দফা আলোচনা হয়। অষ্টম দফায় গিয়ে গ্যাট থেকে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। তাহলে গ্যাট থেকে ডাব্লিউটিও। আচ্ছা, আমরা ছিলাম মূলত হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেডে, সেখান থেকে আমরা শুরু করব। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড। আচ্ছা, দেখেন জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড আমরা দেখলাম যে কিছু দেশ একসাথে বসে চিন্তা করলো যে কিভাবে আসলে শুল্ক বাধা দূর করা যায়। সে দূর করার জন্য তারা হচ্ছে যে একটা এগ্রিমেন্টে স্বাক্ষর করেছিল, সেটার নাম হলো গ্যাট। এবং এই পরবর্তীতে এই জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড এইটাই পরবর্তীতে ডাব্লিউটিও তে পরিণত হয়। কিভাবে পরিণত হইলো? গেটের ডাব্লিউটিও তে পরিণত হওয়ার যে জার্নি, এখানে কয়েক দফা হচ্ছে আলাপ আলোচনা হয়, কয়েক দফা বৈঠক হয়। এই বৈঠকগুলোকে বলা হইতো হচ্ছে রাউন্ড আলোচনা, কয়েক রাউন্ড আলোচনা। তো টোটাল অষ্টম রাউন্ড আলোচনায় বা 8 নাম্বার রাউন্ড বা অষ্টম বারের মতো যে আলোচনাটা হয়, সেখানে হচ্ছে গ্যাট থেকে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। এবং ওই রাউন্ডটা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে, এই কারণে অষ্টম রাউন্ডটাকে বলা হয় উরুগুয়ে রাউন্ড। তো এই উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে 1 জানুয়ারি 1995 এই দিন গ্যাট থেকে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন গ্যাট থেকে ডাব্লিউটিও হইলো, এটা না হয় বোঝা গেল, কিন্তু এই যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এটা তো একটা বিশাল ব্যাপার, আন্তর্জাতিক বাণিজ্য।
তো এখানে ব্যবসা বাণিজ্য কিভাবে করা হবে, ট্যারিফস এবং ট্রেড কোনটা কোন পণ্যের উপরে কিভাবে আরোপ করা হবে, এগুলো নিয়ে তো বিশাল একটা ঝামেলা। তো এই ঝামেলা নিরসন করার জন্য কালীন সময়ে এর প্রেসিডেন্ট ছিলেন আর্থার ডাঙ্কেল। আর্থার ডাঙ্কেল তিনি একটা প্রস্তাব প্রস্তাব করেন, এটা প্রস্তাব পেশ করেন, এবং সেই প্রস্তাবটাকে বলা হয় ডাঙ্কেল প্রস্তাব। মূলত এই ডাঙ্কেল প্রস্তাবের মধ্য দিয়ে হচ্ছে 1995 সালের 1 জানুয়ারি গেট থেকে ডাব্লিউটিওর জন্ম হয়, এবং বাংলাদেশ কিন্তু ওই 1 জানুয়ারি 1995 এই দিনেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ডাব্লিউটিওর সদস্যপদ লাভ করে। তাহলে ডাব্লিউটিওর ফাউন্ডিং মেম্বারদের একজন কিন্তু বাংলাদেশ। তো ওই রাউন্ডটা পরবর্তীতে শেষ হয়, কিন্তু এখনো কিন্তু আলোচনা শেষ হয় নাই, এখনো কিন্তু বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। তো এখন যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে দোহা রাউন্ড, এটা হচ্ছে নবম রাউন্ড। মূলত নবম রাউন্ডটা শুরু হয়েছিল কাতারের দোহাতে, এই কারণে এটার নাম হয়েছে দোহা রাউন্ড, এবং সেটা এখনো চলমান আছে, এখনো শেষ হয় নাই। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে একটা টার্ম জড়িত যেটার নাম হচ্ছে MFN, মোস্ট ফেভার্ড নেশন, বা হচ্ছে MFN। এমএফএন হচ্ছে ডাব্লিউটিওর নীতি অনুযায়ী আপনি আপনি ধরেন কোন একটা দেশ, আপনি অন্য কোন একটা দেশকে এমএফএন ভুক্ত করতে পারবেন না, বা মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাসের অন্তর্ভুক্ত করতে পারবেন না। এটা আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আপনি নেপালের সাথেও ব্যবসা করেন, আপনি ভুটানের সাথেও ব্যবসা করেন। এখন আপনি ভুটানকে দিলেন 10% শুল্ক, কিন্তু নেপালকে দিলেন 15% শুল্ক। তাহলে এখানে নেপাল আপনার জন্য মোস্ট ফেভার্ড নেশন, কারণ সেখানে আপনি শুল্ক আরোপ কম করেছেন। এটা করা যাবে না। দুজনকেই সমান চোখে দেখতে হবে এবং সমান শুল্ক আরোপ করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প যে এক এক দেশের উপর এক এক রকম শুল্ক আরোপ করতে, সেটা কি? দেখেন, সেটা কিন্তু এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের শুল্ক না, সেটা হচ্ছে রিসিপ্রোকাল ট্যারিফ। সব দেশের উপরেই যুক্তরাষ্ট্রের শুল্ক হচ্ছে 15% আছেই, আগে থেকেই 15% আছে। এই 15% উপরে যেটা আরোপ করা হয়েছে সেটাই হলো মূলত রিসিপ্রোকাল ট্যারিফ। বাংলাদেশের বর্তমানে আগে ছিল 15%, আর এরপরে হয়েছে 20%, টোটাল হচ্ছে 35%। টোটাল এখন বাংলাদেশ 35% শুল্ক প্রদান করে যুক্তরাষ্ট্রকে। আচ্ছা, এরপর আমরা দেখবো IMF এবং হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্বের দেশগুলো একটা সম্মেলনে মিলিত হয় ব্রেটন উডসে। ব্রেটন উডসের নাম অনুযায়ী এই সম্মেলনের নাম দেওয়া হয় ব্রেটন উডস সম্মেলন, এবং এই সম্মেলনে টোটাল 44টা দেশ অংশগ্রহণ করেছিল। অসমাজতান্ত্রিক দেশ বা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, অসমাজতান্ত্রিক দেশ বা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র এই সম্মেলনটাতে অংশগ্রহণ করেছিল, এবং সেখানে তারা ব্রেটন উডস নামের এই সম্মেলনটাতে দুইটা প্রতিষ্ঠান তৈরি করা হয়। একটা নাম হচ্ছে বিশ্বব্যাংক এবং আরেকটা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, এবং হচ্ছে বিশ্বব্যাংক। তো এই দুইটা প্রতিষ্ঠান যেহেতু ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে তৈরি হয়েছে, এই কারণে এই দুইটা প্রতিষ্ঠানকে বলা হয় ব্রেটন উডস প্রতিষ্ঠান। আমরা শুরুতে দেখবো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মনিটারি ফান্ডের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটা প্রতিষ্ঠা হয় হচ্ছে 1944 সালের 22 জুলাই। 1944 সালের 22 জুলাই হচ্ছে এটা প্রতিষ্ঠা পায়, এবং এটার স্থান হচ্ছে মাউন্ট ওয়াশিংটন হোটেল, ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার। কাজ কি দেখেন, একটু আগে আপনারা দেখেছিলেন যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে তৈরি করা হয়েছে IMF এর বিকল্প হিসেবে। তাহলে আমাদের IMF এর কাজ কি সেটা জানতে হবে, তাইলে তো আমরা বুঝতে পারবো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ কি। IMF এর কাজ এখানে কি কি লেখা আছে দেখেন: আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা, মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, নেগেটিভ ট্রেড ব্যালেন্স ঠিক করা। এগুলো আসলে জিনিসগুলো আসলে কি? নেগেটিভ ট্রেড ব্যালেন্স মানে কি? দেখেন, যদি কোনো একটা দেশে টাকার সংকটে পড়ে, টাকার সংকট মানে হচ্ছে সে তার আমদানি খরচ মেটানোর জন্য কোনো পয়সা নাই। দেশের মধ্যে টাকা নাই তার মানে এই না যে দেশের মানুষের হাতে টাকা নাই, দেশের মানুষের হাতে টাকা আছে, টাকা থাকতে পারে, কিন্তু রিজার্ভ শূন্য হয়ে গেছে। রিজার্ভ রিজার্ভে ডলার নাই। ডলার না থাকা মানে কি? ডলার না থাকা মানে হইলো আমদানি ব্যয় আর মেটানো যাচ্ছে না, তাইলে এটা একটা সংকট। তো এবং আরেকটা হইতে পারে যে আহ, মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে, তারপরে আমরা যে আহ, ঋণ নিয়েছিলাম, লোন নিয়েছিলাম, সেই লোন আমরা পেমেন্ট করতে পারছি না। এই ধরনের সংকটময় পরিস্থিতিতে IMF ত্রাতা হিসেবে আসে এবং তারা লোন দেয়, এবং তারা লোনের ক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত প্রদান করে, কিছু তারা কন্ডিশন দেয়। যেমন যেমন কন্ডিশন দিবে যে তোমার শুল্ক ব্যবস্থা ঠিকঠাক করতে হবে, শুল্ক আরো বাড়াইতে হবে। তারপরে তুমি জ্বালানি তেলের উপরে বা জ্বালানির উপরে কোনো ভর্তুকি দিতে পারবা না। ভর্তুকি তুলে দিলে কি হবে? জ্বালানি তেল বা জ্বালানির মূল্য কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই IMF এর এই কাজটাই মূলত NDB
এনডিবি করবে, বা এনডিবি করার জন্যই হচ্ছে এই এনডিবি যাতে করতে পারে এই কারণে হচ্ছে এনডিবি তৈরি হয়েছে। বর্তমানে আইএমএফ এর মেম্বার হচ্ছে 191। এখন কথা হলো যে আইএমএফ থাকতে কেন এনডিবি তৈরি হইলো? কারণ হচ্ছে আইএমএফ চালায় যুক্তরাষ্ট্র, সেখানে যুক্তরাষ্ট্রের সর্বেসর্বা এবং যুক্তরাষ্ট্রের এখানে প্রভাব থাকে। তো এই প্রভাব কমানোর জন্যই হচ্ছে আইএমএফ এর বিকল্প হিসেবে এনডিবি তৈরি করা হয়। তো আইএমএফ এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 191, সর্বশেষ সদস্য হচ্ছে লিচেনস্টেইন। বাংলাদেশ 1972 সালে আইএমএফ এর সদস্যপদ লাভ করে। তাহলে বাংলাদেশ 1972 সালে আইএমএফ সদস্যপদ লাভ করে। আপনারা 1972 কিন্তু এর আগেও দেখেছেন যে বাংলাদেশ আইএলও বাংলাদেশ আইএলও সদস্যপদ লাভ করেছে 1972 সালে। বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদও কিন্তু লাভ করেছে 1972 সালে। বর্তমানে আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টরের নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং প্রধান অর্থনীতিবিদের নাম হচ্ছে পিয়েরে অলিভার। আইএমএফ লোন দিবে, সদস্য দেশগুলোকে আইএমএফ লোন দিবে। এখন এই লোনটা কিসে দিবে? ডলারে দিবে নাকি অন্য কোনো কারেন্সিতে দিবে? সাধারণত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ডলারেই তাদের টাকা পয়সার লেনদেনগুলো করে। তবে আইএমএফ এখান থেকে একটা বিকল্প জিনিস তারা বের করেছে। এখানে তারা একটা বাস্কেট রেখেছে, একটা কারেন্সি বাস্কেট রেখেছে। এই কারেন্সি বাস্কেট টোটাল 5টা কারেন্সি আছে। এই 5টা কারেন্সি যে কোনো একটাতে সদস্য দেশগুলো ঋণ নিতে পারবে। এই 5টা কারেন্সির যে কোনো একটাতে সদস্য দেশগুলো ঋণ গ্রহণ করতে পারবে। ঠিক আছে? তো এই যে 5টা কারেন্সি, এই 5টা কারেন্সিকে একত্রে বলা হয় স্পেশাল ড্রয়িং রাইটস বা সংক্ষেপে এসডিআর। এবং এটা হচ্ছে আইএমএফ এর রিজার্ভ সম্পদের একক। 1969 সালে এই আইএমএফ এসডিআর পদ্ধতিটা চালু করে। এখানে 5টা মুদ্রা কে কে আছে? এখানে রয়েছে ইউনাইটেড স্টেটস ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানিজ ইয়েন এবং হচ্ছে চাইনিজ ইউয়ান। এই 5টা মুদ্রাকে একত্রে বলা হয় এসডিআর। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখবো ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক ওই একই সাথে আইএমএফ এর সাথে প্রতিষ্ঠিত হয়েছে 1944 সালে এবং কার্যক্রম শুরু করে 1946-এ। এটার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। কাজটা কি দেখেন, আপনারা দেখেছিলেন যে চায়না ব্যাংক নামে পরিচিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ওইটাকে তৈরি করা হয়েছে বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে। বিশ্ব ব্যাংকের বিকল্প মানে কি? বিশ্ব ব্যাংকের বিকল্প মানে হচ্ছে বিশ্ব ব্যাংক যে কাজগুলো করে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকও একই কাজগুলো করবে। কি কাজ করে? মূলত ওয়ার্ল্ড ব্যাংকের মেইন কাজটাই হচ্ছে অবকাঠামো খাতে উন্নয়নের জন্য ঋণ প্রদান করা এবং দারিদ্র্য বিমোচন করার জন্য ঋণ প্রদান করা। আইএমএফ যেসব কাজে ঋণ প্রদান করে ওয়ার্ল্ড ব্যাংক কখনোই ওইসব কাজে ঋণ প্রদান করে না। এবং আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের দুজনের ঋণ প্রদান করার ক্ষেত্র ভিন্ন এবং ক্রাইটেরিয়াও ভিন্ন। আইএমএফ যেরকম ঋণ প্রদানের জন্য শর্ত আরোপ করে, ওয়ার্ল্ড ব্যাংক ওরকম কোনো শর্ত আরোপ করে না। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান মেম্বার সংখ্যা হচ্ছে 189 এবং সর্বশেষ সদস্য হচ্ছে নাউরু। বাংলাদেশ 1972 সালে ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যপদ লাভ করে। বর্তমান ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙ্গা এবং প্রধান অর্থনীতিবিদ হচ্ছে ইন্দ্রমিত সিং গিল। বিশ্ব ব্যাংকের টোটাল চারটা আঞ্চলিক কমিশন রয়েছে। এই যে এশীয় প্রশান্ত মহাসাগরীয়, লাতিন আমেরিকা, পূর্ব আফ্রিকা এবং হচ্ছে পশ্চিম আফ্রিকা। এই চারটার মধ্যে আমরা কেবল একটাই পড়বো, সেটা হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য যেই অফিসটা রয়েছে সেটা। এটা থাইল্যান্ডের ব্যাংককে হচ্ছে অবস্থিত। ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রম পরিচালনা করার জন্য টোটাল 5টা উইং আছে। এই 5টা উইং হচ্ছে আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা এবং হচ্ছে আইসিএসআইডি। দেখেন, একটা মজার ব্যাপার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যখন প্রতিষ্ঠিত হলো 1944 সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে, তখন এটার নাম ওয়ার্ল্ড ব্যাংক ছিল না। তখন এটার নাম ছিল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, নাম ছিল এইটা। ঠিক আছে? আইবিআরডি নাম ছিল আইবিআরডি। তো পরবর্তীতে এইটার নামটা হয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাংক। কিভাবে হইলো? কারণ বিভিন্ন গণমাধ্যম, তারপরে সরকার, অর্থনীতিবিদ, এগুলা এই আইবিআরডি নামের পরিবর্তে ওয়ার্ল্ড ব্যাংক এই নামটা ব্যবহার করতে থাকে। এই কারণে পরবর্তীতে আইবিআরডির বদলে আসলে মানুষ ওয়ার্ল্ড ব্যাংক নামটাই গ্রহণ করে নেয়। তো এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা হইলো ওয়ার্ল্ড ব্যাংকের যে 5টা উইং আছে আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা এবং আইসিএসআইডি, এই 5টাকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এই 5টাকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ঠিক আছে? আর বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকালীন নাম ছিল আইবিআরডি, এটা তো আপনারা দেখলেনই। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক বলতে অফিসিয়ালি যদি বলা হয়, ওয়ার্ল্ড ব্যাংক বলতে মূলত 2টা প্রতিষ্ঠানকে বোঝানো হয়। একটা হলো আইবিআরডি এবং একটা হচ্ছে আইডিএ। আইবিআরডি এবং আইডিএ এই দুইটাকে এই দুইটা হচ্ছে এই দুইটাকে অফিসিয়ালি ওয়ার্ল্ড ব্যাংক
বলা হয়। কেন? কারণ এই দুইটা প্রতিষ্ঠান দেশের সরকারগুলোকে ঋণ প্রদান করে, সরকারি খাতে ঋণ প্রদান করে হচ্ছে আইবিআরডি এবং আইডিএ, এবং এরা এরা শুধু ঋণ নিয়েই কাজ করে। আর বাকি যেগুলো আছে আইএফসি, মিগা, আইসিএসআইডি, এদের ঋণ ছাড়াও আরো অন্যান্য কাজকর্ম তারা করে থাকে। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা যা ওয়ার্ল্ড ব্যাংকও তাই। ওয়ার্ল্ড ব্যাংকের মেইন কাজগুলো এই আইবিআরডি করে থাকে। এটার সদস্য সংখ্যা হচ্ছে 189। কাজ কি? আইবিআরডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মূল কাজ পরিচালনা করে এবং এটা কঠোর নীতিতে ঋণ প্রদান করে থাকে। আইএফসি, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, আইএফসির মেইন কাজগুলোর মধ্যে একটা হইলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, এসএমই, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের যে খাতগুলো আছে এইখানে তারা অর্থায়ন এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করে থাকে, এবং এগুলা উন্নয়নশীল দেশে বেসরকারি খাতের বিনিয়োগ, উন্নয়ন এবং হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে এরা হইলো সহায়তা করে। আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আইডিএ, এটার প্রতিষ্ঠা সালটা পড়তে পারেন 1960 এটা প্রতিষ্ঠিত হয়। এবং এই আইডিএ, এটাকে বলা হয় সফট লোন উইন্ডো। সফট লোন উইন্ডো, সফট লোন উইন্ডো মানে হলো এরা আহ, সহজ শর্তে ঋণ প্রদান করে, অর্থাৎ ঋণের যে ইন্টারেস্ট রেট সেটা খুবই কম থাকে, ধরেন থাকলো হলো 0.1% বা 0.01%। একদম স্বল্প সুদে এরা ঋণ প্রদান করে, এবং এই লোন রিপেমেন্টের জন্য অনেক বেশি সময় পাওয়া যায়। টাইম ফ্রেম দেওয়া যায় 10 বছর, 15 বছর, 20 বছর, আস্তে আস্তে লোন পরিশোধ করা যায়। তাহলে যেখানে লেখা আছে সহজ শর্তে ঋণ প্রদান দেয় এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে বাস্তবায়ন করে। আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, মানে ইনভেস্টমেন্ট নিয়ে যদি কোনো ঝগড়াঝাটি হয়, ডিসপিউট হয়, ঝামেলা হয়, তাহলে সেটা মেটানোর কাজ করে হচ্ছে আইসিএসআইডি। এবং এটা নিরপেক্ষ, দেখেন কি বলছে, নিরপেক্ষ সালিসি ও মধ্যস্থার মাধ্যমে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ মীমাংসা নিয়ে কাজ করে। ওকে, মিগা, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, মিগা। মিগা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। মিগা প্রতিষ্ঠিত 1988 সালে, এবং এটা সদস্য সংখ্যা হচ্ছে 182, এবং এই মিগাই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সর্বশেষ সদস্য। এবং এটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা দেশে বিনিয়োগ করবেন, এখন ওই দেশে ঝামেলা আছে, ওই দেশে ঝামেলা থাকতে পারে, রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন ঝামেলা থাকতে পারে। এখন আপনি যে বিনিয়োগটা করছেন সেটা যে ফেরত আসবে, বা আপনার বিনিয়োগটা যে আপনি ওখানে পুঁজিটাকে যে আপনি খাটাইতে পারবেন, এটার গ্যারান্টি কি? এটার গ্যারান্টি আপনাকে কি দিবে? এটার গ্যারান্টি দিবে হচ্ছে এই মিগা। মিগা আপনাকে হচ্ছে এই গ্যারান্টিটা প্রদান করবে। তাহলে বিনিয়োগের বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা প্রদান করবে হচ্ছে এই মিগা। আইএমএফ এবং হচ্ছে বিশ্ব ব্যাংক, আইএমএফ এবং হচ্ছে বিশ্ব ব্যাংক, এরা এরা হচ্ছে আহ, বার্ষিক সম্মেলন তাদের হয়, প্রতি বছরই এরা বার্ষিক সম্মেলন করে। তবে আহ, প্রতি 2 বছর, টানা 2 বছর এরা হচ্ছে ওয়াশিংটনে বার্ষিক সম্মেলনটা করে। আর এরপরে তৃতীয় বছর তারা অন্য কোন একটা সদস্য দেশে এটা তারা করে। যেমন 2025 সালে, 24-25 সালে ওয়াশিংটন ডিসিতে সম্মেলন হয়েছিল, আর 2026 সালে থাইল্যান্ডের ব্যাংককে হচ্ছে এটার সম্মেলনটা অনুষ্ঠিত হবে। বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক ব্লক কোনটা? ইউরোপিয়ান ইউনিয়ন, ডাব্লিউটিও, নাফটা, নাকি হচ্ছে আরসেপ? কোনটা এখানে হচ্ছে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে বিশ্বের সব থেকে, বর্তমানে সব থেকে বড় বাণিজ্যিক বলেন বা অর্থনৈতিক বলেন, সব থেকে বড় ব্লকটার নাম হচ্ছে আরসেপ। বাণিজ্যিক মানে কি? বাণিজ্যিক মানে হচ্ছে তারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটাতেই তাদের বেশি। অর্থনৈতিক মানে হচ্ছে জিডিপি, জিডিপির আকৃতির দিক থেকে হচ্ছে আরসেপের যে মেম্বারগুলো আছে তাদের সাইজ সব থেকে বেশি সারা বিশ্বের মধ্যে। তাহলে বাণিজ্যিক বলুক বা অর্থনৈতিক ব্লক বলুক, দুইটার ক্ষেত্রে আরসেপ হচ্ছে সব থেকে বড়। বড় অর্থনৈতিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান, বড় অর্থনৈতিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান হচ্ছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান, ঠিক আছে। আচ্ছা, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা হচ্ছে আরসেপ, এটা স্বাক্ষরিত হয়েছে 15ই নভেম্বর 2020, এই তারিখে হচ্ছে স্বাক্ষরিত হয়। এটার হোস্ট হচ্ছে ভিয়েতনাম ছিল যখন এটা স্বাক্ষরিত হয়, এবং প্রথম অনুমোদন দেয় হচ্ছে থাইল্যান্ড। আচ্ছা, বর্তমান এই আরসেপের সদস্য সংখ্যা হচ্ছে 15টা। 15টার মধ্যে আসিয়ানের 10টা মেম্বার। আপনারা জানেন যে গতকালকে আপনারা দেখেছিলেন যে আসিয়ানের বর্তমান মেম্বার হচ্ছে 11টা। তবে 11টার মধ্যে একটা যদি আপনি মাইনাস করেন তাহলে থাকে হচ্ছে 10। এখানে কোনটা মাইনাস করবেন? এখানে মাইনাস করবেন হচ্ছে ইস্ট তিমুর বা পূর্ব তিমুর। কেন মাইনাস করবেন? কারণ পূর্ব তিমুর এখনো আরসেপের সদস্য হয় নাই, বাকি 10টা আছে। সাথে রয়েছে চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। এই 15টা সদস্য নিয়ে আরসেপ গঠিত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং হচ্ছে এডিবি।
এডিবি হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত। ফিলিপাইনের ম্যানিলাতে হচ্ছে এডিবি অবস্থিত, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অবস্থিত। এবং এটার উদ্দেশ্য ছিল মূলত এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন। ঠিক আছে, এই এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এগুলোর কার্যক্রম সবই একরকম, এগুলোর কাজগুলো একই রকম হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই এডিবি প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। এডিবি প্রতিষ্ঠিত হয় 1966 সালে। এটার প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 31 এবং এটার বর্তমান মেম্বার হচ্ছে 69। সর্বশেষ সদস্য হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। বাংলাদেশ 1973 সালে এডিবির সদস্যপদ লাভ করে। এডিবিতে সবসময় হচ্ছে জাপানের অংশীদারিত্ব বেশি থাকে, কারণ জাপান এখানে সব থেকে বেশি চাঁদা প্রদান করে। এই কারণে ঐতিহাসিকভাবে এডিবির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট নিযুক্ত হয় জাপান থেকে। বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে মাসাতো কান্দা। ঠিক আছে, তাহলে আমরা যা যা পড়লাম আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস দেখলাম এখানে। আমরা শুরুতেই দেখেছিলাম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত টোটাল দেশের সংখ্যা হচ্ছে বর্তমান 27টা। তবে এটা যখন স্বাক্ষরিত হয়েছিল ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, ম্যাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1992 সালে। আর এই ম্যাস্ট্রিক্ট চুক্তির স্বাক্ষরের মধ্য দিয়ে 1993 সালে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, যেখানে টোটাল ফাউন্ডিং মেম্বার ছিল 12টা। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ হচ্ছে 27টা, সর্বশেষ দেশ হচ্ছে ক্রোয়েশিয়া, এবং সর্বশেষ চলে গিয়েছে ব্রিটেন। 31 জানুয়ারি 2020 সালে হচ্ছে তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চলে যায়, এটাকে বলা হয় ব্রেক্সিট। বর্তমানে 27টা দেশের মধ্যে ইউরোপের গুরুত্বপূর্ণ অনেকগুলো দেশ আছে যারা ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য না। এই দেশগুলো হচ্ছে রাশিয়া, ব্রিটেন, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, ইউক্রেন এবং হচ্ছে তুরস্ক। এই দেশগুলো ইউরোপের অন্তর্ভুক্ত, কিন্তু তারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ পরিষদের নাম ইউরোপিয়ান কাউন্সিল। এটার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্তোনিও কস্তা। দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ ইউরোপিয়ান কমিশন 7 জন কূটনীতিক নিয়ে গঠিত, এবং এটার বর্তমান মেম্বার হিসেবে সর্বোচ্চ পদ প্রেসিডেন্ট হিসেবে আছেন উর্সুলা ভ্যান্ডার লেন। ইউরোপিয়ান পার্লামেন্ট হচ্ছে 3টা জায়গাতে অবস্থিত। অফিসিয়াল সচিবালয় হচ্ছে স্ট্রাসবার্গ অবস্থিত, আর এরপরে হচ্ছে লুক্সেমবার্গ সিটি এবং ব্রাসেলসেও এদের অফিস রয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য সংখ্যা হচ্ছে 720। অবস্থিত ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এটা হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের অবস্থান হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। মুদ্রা হচ্ছে ইউরো। 21টা দেশ হচ্ছে এটা ব্যবহার করে, এদেরকে একত্রে ইউরো জোন বলা হয়ে থাকে। এই গত কয়েকদিন আগে, গত পরশু দিন এটা 21টা হয়েছে, আগে ছিল 20টা। তাহলে 21টা দেশ যারা ইউরো মুদ্রা ব্যবহার করে, এরা হচ্ছে ইউরোপিয়ান ভুক্ত দেশ, কিন্তু ইউরো মুদ্রা ব্যবহার করে না এরকম দেশ হচ্ছে 6টা: চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, রোমানিয়া, সুইডেন, পোল্যান্ড এবং হচ্ছে হাঙ্গেরি। সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়া হচ্ছে সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ। ইউরো মুদ্রা চালু হয় হচ্ছে 1 জানুয়ারি 1999। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999। প্রথম 3 বছর এটা ইলেকট্রনিক মুদ্রা ছিল। পরবর্তীতে এটা ব্যাংক নোট আকারে চালু হয়। 1 জানুয়ারি 2002 সালে হচ্ছে এটা ব্যাংক নোট আকারে চালু হয়। বর্ডার গার্ডসের নাম হচ্ছে ফ্রন্টেক্স। সেনজেন ট্রিটি স্বাক্ষরিত হয় 1985 সালে। বর্তমানে সেনজেন ট্রিটি স্বাক্ষরকারী দেশের সংখ্যা হচ্ছে টোটাল 29টা। সর্বশেষ যুক্ত হওয়া দেশ হচ্ছে বুলগেরিয়া এবং রোমানিয়া। ব্রিক্সের এটা প্রতিষ্ঠা পায় হচ্ছে 2009 সালে, আর ব্রিক্স নামকরণ করা হয় 2010 সালে। ফাউন্ডিং মেম্বার 4টা: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। কারেন্ট মেম্বার হচ্ছে 10টা। পার্টনার কান্ট্রিজ হচ্ছে 9টা। ডলারের আধিপত্য কমানো এবং নিজস্ব বিকল্প মুদ্রা তৈরি করা, এটা একটা উদ্দেশ্য ছিল। আর উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশগুলো নতুন ব্যাংক, বৈশ্বিক নিয়মে গ্লোবাল সাউথ ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা পড়ে নিন। ব্রিক্সের সর্বশেষ সম্মেলন হয়েছে ব্রাজিলে, পরবর্তী সম্মেলনটা হবে ইন্ডিয়াতে, 18তম সম্মেলন। এনডিবি এনডিবি এনডি প্রতিষ্ঠিত হয়েছে, এটা সাংহাইতে অবস্থিত। এই প্রতিষ্ঠা হয় 2014 সালে, কার্যক্রম শুরু 2015। সদস্য সংখ্যা বর্তমানে 11টা। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটাকে চীনা ব্যাংক নামে ডাকা হয়। এটার সদর দপ্তর বেইজিং এ অবস্থিত। সদস্য সংখ্যা হচ্ছে 111। এগুলো আমি দাগাই দিব, আপনাদের স্লাইড যখন থাকবে দিব তখন এগুলো দাগানো দেখবেন। চেয়ারম্যান নাম হচ্ছে জিন লিকুন। চীনের শেয়ার সব থেকে বেশি, বাংলাদেশের শেয়ার হচ্ছে 0.7%। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটার সদর দপ্তর জেনেভা। সদস্য সংখ্যা হচ্ছে 166 এবং লেটেস্ট মেম্বার হচ্ছে তিমুর লিস্তে। মহাপরিচালক এনগোজি ওকোনজো ইভেলা। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, এটা থেকে ডাব্লিউটি প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1995 সালে ডাঙ্কেল প্রস্তাবের মধ্য দিয়ে। অষ্টম রাউন্ড, উরুগুয়ে রাউন্ড আলোচনা মধ্য দিয়ে। এমএফএন হচ্ছে একটা এই মোস্ট ফেভার্ড নেশন, এটা হলো ডাব্লিউটির সাথে জড়িত একটা একটা টার্ম। তারপর হচ্ছে আমরা দেখলাম ব্রেটন উডস বা ব্রেটন উডস প্রতিষ্ঠান 44টা পুঁজিবাদী দেশ নিয়ে এটা 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 স্বাক্ষরিত হয়। এবং ব্রেটন উডস প্রতিষ্ঠান হচ্ছে দুইটা, মূলত আইএমএফ এবং হচ্ছে বিশ্বব্যাংক। আইএমএফ সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, প্রতিষ্ঠা হচ্ছে 22 জুলাই 1944। কাজ হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখা, নেগেটিভ ট্রেড ইত্যাদি।
কারেন্ট মেম্বার্স 191, লেটেস্ট মেম্বার হচ্ছে লিচেনস্টাইন, বাংলাদেশ সদস্য হয় 1972 সালে। ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিনা জর্জিয়েভা। আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভার। এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস, এটা হচ্ছে আইএমএফ এর রিজার্ভ সম্পদের একক, 1969 সালে এটা চালু হয়। ওকে, ক্লাবের সদস্য হচ্ছে 5টা। এই যে এসডিআর, এখানে রয়েছে ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানিজ ইয়েন এবং চাইনিজ ইউয়ান। ওকে, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ব্যাংক, এটা প্রতিষ্ঠিত হয় 1944। বর্তমান সদস্য 189, সর্বশেষ নাউরু বাংলাদেশ সদস্য লাভ করে 1972 সালে। এশিয়া প্যাসিফিক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে অফিসটা, সেটা সর্বপ্রথম থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা, আইসিএসআইডি, এই পাঁচটাকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তবে ওয়ার্ল্ড ব্যাংক বলতে স্পেসিফিক্যালি বা অফিসিয়ালি বোঝানো হয় আইবিআরডি এবং হচ্ছে আইডিএ কে। আইবিআরডি মেম্বার 189, মূল কাজ পরিচালনা করে, কঠোরনীতি ঋণ প্রদান করে। আইএফসি এসএমই খাত এবং হচ্ছে উন্নয়নশীল দেশে বেসরকারি খাতের বিনিয়োগ উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান করে থাকে। আইডিএ সদস্য হচ্ছে 175, প্রতিষ্ঠা হচ্ছে 1960। আইডিএ কে সফট লোন উইন্ডো নামে ডাকা হয় কারণ সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। আইসিএসআইডি ইনভেস্টমেন্ট ডিসপিউটে এরা হচ্ছে কাজ করে থাকে। মিগা মাল্টিল্যাটারাল গ্যারান্টি এজেন্সি, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে তারা হচ্ছে সুরক্ষা প্রদান করে। ওকে, বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক এবং অর্থনৈতিক ব্লক বা গ্রুপ হচ্ছে আরসেপ, আর প্রতিষ্ঠান বলে সেটা হচ্ছে ডাব্লিউটিও। আরসেপ প্রতিষ্ঠিত হয় 15 নভেম্বর 2020। বর্তমান সদস্য 15টা। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফিলিপিনের ম্যানিলাতে অবস্থিত। এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, সবগুলোর কাজই হচ্ছে আসলে একই রকম, অবকাঠামো খাতে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য সহযোগিতা করা এবং দারিদ্র্য বিমোচনে হেল্প করা। প্রতিষ্ঠা 1966, প্রতিষ্ঠানের সদস্য 31 এবং বর্তমান সদস্য 69। সর্বশেষ সদস্য হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1973-তে। 1973-তে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। আর প্রেসিডেন্ট হচ্ছে বর্তমানে মাসাতো কান্দা। মনে রাখবেন সবসময় জাপান থেকেই এডিবির প্রেসিডেন্ট নির্বাচিত হয়, ঠিক আছে? ওকে, এরপরে আমরা চলে যাবো আমাদের হচ্ছে পরের স্লাইডটাতে। বস একটু শেয়ার করতেছি, একটু ওয়েট করেন। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এখন দেখবো হচ্ছে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, বা সংক্ষেপ হচ্ছে ওআইসি। পৃথিবীতে যে কয়টা ধইঞ্চা প্রতিষ্ঠান আছে, ধইঞ্চা মানে হচ্ছে ধরেন এদের কাজ কাম নাই, হ্যাঁ, শুধু নামই আছে, এদের কোনো কাম কাজ নাই, এরা শুধু হচ্ছে যে হ্যাঁ, নামেই আছে। তো অর্গানাইজেশন ইসলামিক কোঅপারেশন হচ্ছে অনেকটা ওই ধরনের প্রতিষ্ঠান। 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় ওআইসি প্রতিষ্ঠিত হয়। মূলত সেই যুদ্ধে ইসরায়েল জেরুজালেমের আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল। পরে মুসলমান দেশগুলো চিন্তা করলো, কিরে আমাদের তো কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমরা ভয়েস রেজ করতে পারি, তাহলে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। এই চিন্তা ভাবনা থেকে 1969 সালে মিশরের উদ্যোগে মরক্কোর রাবাতে ওআইসি প্রতিষ্ঠিত হয়, যার বর্তমান মেম্বার হচ্ছে 57টা। এদের কোনো কাম কাজ নাই, এটা প্রতি 2 বছর পর পর একটা সম্মেলনের ডাক দেয়, সেখানে বসে তারা আড্ডা আড্ডা দেয়, তারপরে আবার নিজ নিজ দেশে ফেরত যায়, কিন্তু কাজের কাজ আসলে কোনো কিছু হয় না। বাংলাদেশ 1974 সালে 23 ফেব্রুয়ারি 1974 সালে বাংলাদেশ হচ্ছে ওআইসি সদস্যপদ লাভ করে। 1974 সালে কিন্তু বাংলাদেশ আরেকটারও সদস্যপদ লাভ করেছিল, সেটা হচ্ছে কি জাতিসংঘ। বাংলাদেশ কিন্তু 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17ই সেপ্টেম্বর 1974। দেখেন দ্বিতীয় সম্মেলন লাহোর, পাকিস্তানের লাহোরে হচ্ছে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। দাপ্তরিক ভাষা 3টা, আরবি, ফরাসি এবং হচ্ছে ইংরেজি। অমুসলিম হয়েও সদস্য হচ্ছে 8টি, উগান্ডা, গায়ানা, সুরিনাম, বেনিন, ক্যামেরুন, গ্যাবন, আইভরি কোস্ট এবং মোজাম্বিক। 4টা অঙ্গ সংস্থা আছে, নাইস টু নো হিসেবে পড়তে পারেন, খুব একটা ইম্পর্টেন্ট না। ইসলামী সম্মেলন আন্দোলন, পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ, মহাসচিবদের পরিষদ এবং হচ্ছে সচিবালয়। সদর দপ্তর হচ্ছে মক্কার জেদ্দায় অবস্থিত। মহাসচিবের নাম বর্তমান মহাসচিব হোসেন ইব্রাহিম তোহা। ওআইসির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1969 সালে রাবাতে, আর সর্বশেষ সম্মেলনটা হয়েছে 2024 সালে গাম্বিয়ার রাজধানী বানজুলে হচ্ছে সর্বশেষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়, এবং পরবর্তী সম্মেলনটা অনুষ্ঠিত হবে হচ্ছে আজারবাইজানে। ওকে, আইডিবি, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা হচ্ছে 1975 সালে হয়, এবং এটার সদর দপ্তর হচ্ছে মক্কার জেদ্দায় অবস্থিত। দ্য কমনওয়েলথ অফ নেশন এটা হচ্ছে মূলত ব্রিটিশদের একটা প্রতিষ্ঠান। ব্রিটিশরা যখন কলোনিগুলো ছেড়ে চলে যাচ্ছিল, তখন তাদের একটু খারাপ লাগতেছিল যে কিরে এতদিন ধরে শাসন টাসন করলাম, এখন শাসন করেছি, এখন আমরা ছেড়ে চলে যাচ্ছি, এখন তো একটু খারাপ লাগবে, তাহলে এখন কি করা যায়, এদের নিয়ে আমরা একটা গ্রুপ খুলে ফেলি, এই গ্রুপে আমরা এদেরকে দিক নির্দেশনা দিব, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, এগুলো নিয়ে আমরা তাদেরকে পরামর্শ দিব। তো এই উদ্দেশ্য নিয়ে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় 1949 সালে। 1949 সালটা আপনার আগেও একটা জায়গায় বা দুইটা জায়গায় দেখেছেন,
প্রথমে দেখেছিলেন 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়, বৈশ্বিক ইতিহাসে আপনারা দেখেছিলেন। আর আরেকটা মনে হয় চীন পড়ানোর সময় দেখছেন যে চীনে 1949 সালে সমাজতান্ত্রিক বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। তো কমনওয়েলথের প্রতীকী প্রধান হিসেবে সবসময় রাজা তৃতীয় চার্লস থাকবেন, মানে ইংল্যান্ডে যিনি রাজা বা রানী হবেন তিনি হচ্ছে কমনওয়েলথের প্রতীকী প্রধান হিসেবে থাকবেন। তার প্রতিষ্ঠা হয় 1979 সালে। সদর দপ্তর মালবোরো হাউস, লন্ডনে অবস্থিত। কাজ কি, ওই যেটা বললাম, সদস্য দেশগুলোর মধ্যে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার উন্নয়ন এবং শান্তি নিয়ে কাজ করে। সদস্য সংখ্যা হচ্ছে 56টা, ওআইসি হচ্ছে 57, আর আর কমনওয়েলথ হচ্ছে 56টা। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছিল। আবার বলি, বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছিল। সার্কভুক্ত দেশ দেশ কিন্তু কমনওয়েলথ সদস্য নয়, এরকম দেশ হচ্ছে 3টা: নেপাল, ভুটান এবং হচ্ছে আফগানিস্তান। তারা সার্কভুক্ত কিন্তু কমনওয়েলথ সদস্য না। আবার ব্রিটিশ উপনিবেশ না হয়েও 4টা দেশ আছে কমনওয়েলথ সদস্য। এই দেশগুলো হচ্ছে গ্যাবন, মোজাম্বিক, টোগো এবং হচ্ছে রুয়ান্ডা। তাহলে এটা তো অলরেডি বলছি যে রাজা তৃতীয় চার্লস হচ্ছেন তিনি প্রতীকী প্রধান, আর বর্তমান প্রধান হিসেবে কাজ করছেন মহাসচিব শার্লি আয়ারকর বোথওয়ে। ওয়াশিংটন, আম, এই কমনওয়েলথ কমনওয়েলথ সম্মেলনটা প্রতি বছর অনুষ্ঠিত হয়, প্রতি 2 বছর পর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল সামোয়া 2024 সালে, আর পরবর্তী সম্মেলন 2026 সালে এই সম্মেলনটা অনুষ্ঠিত হবে অ্যান্টিগা এবং হচ্ছে বারবুডাতে। ওকে। ওপেক, দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। বোঝা যাচ্ছে যে এরা তেল রপ্তানিকারক দেশগুলোর একটা সংস্থা, সংক্ষেপ হচ্ছে ওপেক। প্রতিষ্ঠা 1960 সালে, ইরাকের বাগদাদে এটা প্রতিষ্ঠা হয়। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে তেল উৎপাদনকারী তেল উৎপাদনকারী দেশগুলোর কোনো জোট ছিল না, বা তেল উৎপাদনকারী দেশগুলো নিজেদের ইচ্ছা মতো তেল রপ্তানি করতো, তাদের একক কোনো কোনো কিছু ছিল না। এতে করে দেখা যেত যে তেলের দামগুলো আসলে সামঞ্জস্যপূর্ণ হইতো না, এক এক সময় এক এক রকম দাম নির্ধারণ করতে এক একটা দেশ। তো এই সমস্যা থেকে দূর হওয়ার জন্যই হচ্ছে ওপেক প্রতিষ্ঠিত হয়, অর্গানাইজেশন অফ ওয়েল এক্সপোর্টিং কান্ট্রিজ প্রতিষ্ঠিত হয়। তো দেখেন উদ্দেশ্য কি কি ছিল। উদ্দেশ্য হচ্ছে যে তেলের দাম স্থিতিশীল রাখা, সদস্য দেশগুলোর আয় নিশ্চিত করা, বিশ্ব তেলের যোগান নিয়ন্ত্রণ করা, তেল আমদানি দেশের উপরে চাপ সৃষ্টি করা, সদস্য দেশগুলোর উপরে মধ্যে সমন্বয় ও সহযোগিতা করা, এগুলো ছিল মেইন উদ্দেশ্য ওপেকের। ওপেকের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে হাইতাম আল গাইস। ওপেকের সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। অস্ট্রিয়ার ভিয়েনাতে আপনারা আরো 2টা জায়গায় দেখেছিলেন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আর একটা হচ্ছে জাতিসংঘের শাখা সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। প্রতিষ্ঠান সদস্য কত লাগবে না, বর্তমান সদস্য 12টা। এই 12টা সদস্য মুখস্থ থাকা লাগবে: ইরাক, ইরান, ভেনেজুয়েলা, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, লিবিয়া, নাইজেরিয়া এবং হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই হচ্ছে 12টা সদস্য ওপেকের। সর্বশেষ ওপেকের সদস্য হচ্ছে কঙ্গো। 2018 সালে ওপেকের সদস্যপদ লাভ করে হচ্ছে কঙ্গো। অ আরব মুসলিম দেশ, অর্থাৎ ওপেকের মধ্যে একটা দেশ আছে যেটা আরব না কিন্তু অ আরব মুসলিম দেশ, কিন্তু ওপেকের মেম্বার। এই মেম্বারগুলো, এই মেম্বারটার নাম হচ্ছে ইরান। ওপেক ছেড়ে চলে গেছে টোটাল 4টা দেশ। এই 4টা দেশ হচ্ছে ইকুয়েডর, কাতার, ইন্দোনেশিয়া এবং হচ্ছে অ্যাঙ্গোলা। এই 4টা দেশ ওপেক ছেড়ে চলে গেছে। এটা প্রয়োজন নাই আপাতত, যখন আপনাদের আম, সাম্প্রতিক দিব তখন এটা হচ্ছে পড়াই দিব। তেলের রিজার্ভ বা স্টক পাইল, স্টক পাইল মানে হচ্ছে যে আমি তেল উত্তোলন করে গ্যালনে ভরে আমি একটা জায়গায় সেফ রেখে দিছি, এটাকে বলা হয় স্টক পাইল। তো এই ধরনের স্টক পাইলে 1 নাম্বার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, আর 2 নাম্বার দেশ হচ্ছে রাশিয়া। আর এটা হচ্ছে আমার মাটির নিচে আছে, খনিতে আছে, আমি এখন তুলি নাই। এরকম উত্তোলনযোগ্য তেল মজুদের দিক থেকে শীর্ষ দেশ ভেনেজুয়েলা, যেখানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে সৌদি আরব। এই ওপেকের মধ্যে যারা যারা নাই তাদের নিয়ে একটা জোট আছে। ওপেকের মধ্যে নাই কিন্তু তারা তেল বিক্রি করে, এরকম দেশগুলো নিয়ে একটা জোট হচ্ছে ওপেক প্লাস। এই ওপেক প্লাসের নেতৃত্বে মূলত হচ্ছে রাশিয়া। তো এটা মাথায় রাখবেন যে ওপেক প্লাসের নেতৃত্বে রাশিয়া, এবং ওপেক প্লাসের সদস্য সংখ্যা হচ্ছে 10টা। আঞ্চলিক সামরিক জোট, সামরিক জোটের মধ্যে আমরা শুরু দেখবো হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল সেটা অলরেডি আপনারা জানেন, এটা আমি আর রিপিট করছি না। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে, এবং এটা সদর দপ্তর বেলজিয়াম ব্রাসেলসে অবস্থিত। এখানে একটা জিনিস হচ্ছে যে ন্যাটোর মেইন যে থিম সেটা হচ্ছে কোনো একটা সদস্য দেশ যদি আক্রান্ত হয় তাহলে সব সদস্য দেশ তার পাশে গিয়ে দাঁড়াবে। এটা ন্যাটোর মূলনীতির 5 নং ধারা অনুযায়ী ন্যাটো করে থাকে। প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 12টা। এর মধ্যে সর্বশেষ মেম্বার হচ্ছে সুইডেন। এর মধ্যে টোটাল 32টা দেশ হয়েছে, 12টা থেকে 32 দেশ হয়েছে, এবং সর্বশেষ মেম্বার হচ্ছে সুইডেন। বর্তমান সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করছেন মার্ক রুটে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স, এটা হচ্ছে ন্যাটো বহুজাতিক বাহিনী। আনজুস,
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ফোর্স। তার মানে বুঝতে পারছেন এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং হচ্ছে আমেরিকা, এই তিনজন মিলে একটা সিকিউরিটি ট্রিটি করেছে, যেটা নাম হলো আনজুস। 1951 সালে হচ্ছে এই ট্রিটি স্বাক্ষরিত হয় এবং এখনো এটা বহাল তবিয়তে আছে। তো এখানে মেম্বার সংখ্যা কত এটা আসতে পারে? মেম্বার সংখ্যা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস, তাহলে এই তিনটা হচ্ছে এই জায়গাটার আম, তারা আনজুস আঞ্জুতি করেছে এবং এটা তারা হচ্ছে এখনো মেনটেন করে। ওকে, তাহলে আনজুস চুক্তিতে এই স্লাইডটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আনজুস প্রতিষ্ঠা 1951 সালে। আনজুসের সদস্য হচ্ছে তিনটি এবং সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং হচ্ছে নিউজিল্যান্ড। ওকে, এরপর আসেন আনজুসের সদর দপ্তর অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে অবস্থিত। চীন বিরোধী জোটের কৌশল এবং হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ চীনকে ট্যাকল দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কিছু পদক্ষেপ নিয়েছে, জোট নিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা। কোয়াড, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অফ দ্য ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে মেম্বার। মূলত চীনকে ট্যাকল দেওয়ার জন্য এই যে এই অঞ্চলটা, এই যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে ট্যাকল দেওয়ার জন্য কোয়াড প্রতিষ্ঠিত হয় এবং কোয়াডকে বলা হয় হচ্ছে এশিয়ান ন্যাটো। তো এটা প্রশ্ন আসতে পারে যে হুইচ কান্ট্রি ইজ কল্ড এশিয়ান ন্যাটো, তাহলে উত্তর হচ্ছে কান্ট্রি না, মূলত কোয়াডকে বলা হয় এশিয়ান ন্যাটো। ওকে, মেইন পারপাসই হচ্ছে চীনকে ট্যাকেল দেওয়া। আইপিএফ, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি, এটা তৈরি হয়, এস্টাবলিশ হয় 2022 সালে এবং এইটার তৈরির পেছনেও কাজ করেছে মূলত চীনকে ট্যাকেল দেওয়া। চীনের এইখানে আরসেপকে ট্যাকেল দেওয়া হচ্ছে আইপিএফ এর মেইন উদ্দেশ্য। ওকে, বর্তমান মেম্বার কান্ট্রি হচ্ছে 14টা। 14টা জানা থাকলে হচ্ছে হবে। পারপাস অলরেডি বলছি, চীনকে ট্যাকেল দেওয়া। ওকে, I2U2 এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। ইন্ডিয়া, ইসরায়েল, ইউরোপিয়ান ইউনাইটেড আরব এমিরেটস এবং হচ্ছে ইউএসএ, এই চারটা দেশ মিলে I2U2 প্রতিষ্ঠিত হয়। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আম, নিজেদের মধ্যে খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য খাতে যৌথভাবে বিনিয়োগ করে হচ্ছে I2U2 এর মেইন উদ্দেশ্য। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা সংক্ষেপে হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় 1923 সালে এবং বাংলাদেশ স্বাক্ষর করে হচ্ছে 1976 সালে। 1976 সালে 123তম সদস্য হিসেবে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। সর্বসদস্য হচ্ছে পালাউ। সর্বসদস্য হচ্ছে পালাউ। তো এখানে ইন্টারপোল কিন্তু কোনো কোনো সারা বিশ্বে সন্ত্রাস ধরে না, তারা মূলত হচ্ছে পুলিশকে এক পুলিশের সাথে আরেক পুলিশের সংযোগ ঘটিয়ে দেয়, যাতে করে তারা আন্তর্জাতিক অপরাধী, সন্ত্রাসী এবং পলাতক ধরতে সাহায্য করে। এবং ইন্টারপোল কখনোই হচ্ছে নিজেকে গ্রেফতার করে না এবং সে শুধু তথ্য দেয় এবং হচ্ছে সমন্বয় করে। ওকে, সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত। প্রেসিডেন্ট হচ্ছে আহমদ নাসের আল রাইসি। আইসিআরসি, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস বা আইসিআরসি, সব থেকে বড় স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠা হয় 17 ফেব্রুয়ারি 1963। প্রতিষ্ঠা হচ্ছে হেনরি ডুয়ান, গুস্তাভ মইনার, লুই আপ্পে এবং থিওডোর মৌনর। সদর দপ্তর জেনেভা অবস্থিত। সদস্য সংখ্যা হচ্ছে 192। আর এখানে হচ্ছে আপনার যদি এই আইসিআরসি কোনো ইসলামিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে, তাহলে এই এই লোগোটা ব্যবহার করে। খ্রিস্টান দেশে এই লোগোটা ব্যবহার করে এবং হচ্ছে ধর্ম নিরপেক্ষ হলে এই লোগোটা ব্যবহার করে। আইসিআরসি এখন পর্যন্ত 3বার নোবেল প্রাইজে ভূষিত হয়। অক্সফাম, অক্সফোর্ড কমিটি ফর ফ্যামিন রিলিফ, এটার প্রতিষ্ঠা হয় 1942 সালে এবং এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আমরা এটার শাখা হচ্ছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তো টিআই মূলত দুর্নীতি বিষয়ক গবেষণা করে, দুর্নীতি নিয়ে গবেষণা তারা করে। 1993 সালে প্রতিষ্ঠিত হয় বার্লিনের এটা জার্মানির সদর দপ্তর বার্লিনে অবস্থিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের সব থেকে বড় মানবাধিকার প্রতিষ্ঠান। বিশ্বের সব থেকে বড় মানবাধিকার প্রতিষ্ঠান হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটা 1961 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা সদর দপ্তর লন্ডনে অবস্থিত। ওকে, তাহলে এই ছিল আপনাদের আজকের বিকালের সেশনটা।